এত কষ্ট করে দিকে তাকানো উপরের দিকে, নিচের দিকে তাকানো। ওয়াইফাই পাসওয়ার্ড তো আমি জানি না, আমাকে কাউসার দিলে পাই, না দিলে পাই না। কাউসারের বিয়ে, কাউসারকে ধরো, দাওয়াত দিছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এখানে বিয়ে। হ্যাঁ, কালকে টাইমে চলে এসো, কাউসার কাছে টাইমটা নিয়ে নিও, নামাজ পড়। আমার নাম তো হয় সবসময় কি নামাজ পড়। কাউসারের নাম নিয়ে বসে যাবো। হ্যাঁ, কাউসারের নাম নিয়ে। হ্যাঁ হ্যাঁ, কেন সাজানো হয়েছে বলো, এখনো জানা না, এখন কি বলবো? আচ্ছা, এবার কাজের কোথায় আসি, থেমে যাও। লাইভে নিচ্ছি, আজকে যে টপিকটা করাচ্ছি এই টপিকে তোমাদের বোঝানো জরুরি। একবার না বুঝলে আরেকবার তোমরা নিজেরা দিবে, তোমাদের জন্য। কারণ এই টপিকের উপরে অনেকটাই ডিপেন্ড করতেছে অনেক কিছু। ভাইয়া, আমরা একদম যোগজীকরণের প্রথম দিকের লেকচারে ব্যাখ্যা দিয়েছিলাম ইভেন, আর নির্দিষ্ট যোগজ শুরুর প্রথম ক্লাসে সামান্য একটু বলেছিলাম যে ধরো এই যে একটা ফাংশন এফ অফ এক্স, তো তার একটা বক্ররেখা দেখতে পাচ্ছ, এই বক্ররেখার এটা ধরো মূল বিন্দু। এখান থেকে ধরো এইটুকু পুরা এরিয়াটা আমরা চাইলে যদি ক্ষেত্রফল বের করতে চাই, ধরো এখান থেকে এতটুকু যদি x = 5 হয়, তার মানে অ্যাকচুয়ালি তোমরা যে কাজটা করবা তা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত ওই f of x কে কি করবা, ইন্টিগ্রেশন করবা। 0 থেকে 5 পর্যন্ত f of x কে ইন্টিগ্রেশন করবা। ওকে, তো এখন আমি তোমাকে বললাম যে এই যে f of x, আর তোমাদের সবারই জানা আছে f of x মানে কত, 1। আর আমি এবার একটা ফাংশন দিলাম y = x3। তার মানে এই f of x টা সমান দিলাম কত বলো তো, x3। তো তুমি f of x এর ইন্টিগ্রেশন করবা মানে x³ এর ইন্টিগ্রেশন করবা। নরমালি ইন্টিগ্রেশন করে এত কিছু ভাবার দরকার নেই আপাতত। x³ এর ইন্টিগ্রেশন যখন করবা, x এর পাওয়ার 4 নিচে আসবে কত, 4 নিচে আসবে 4। তো এখন এটা কিন্তু তুমি ইন্টিগ্রেশন পাইছো, তারপর ধরো c, বা এটা আমাদের ইন্টিগ্রেশন। তো এখন x = 5 তুমি যদি এখানে বসিয়ে দাও, 5 এর পাওয়ার 4 নিচে কত আসবে, 4। ভাই এটা 5 এর পাওয়ার 4 করলে কত হয়ে যাবে, 125 কে 5 দিয়ে গুণ করো তো, 600। 125 কে 5 দিয়ে গুণ করলে 625 হয়। হ্যাঁ, 625। ঠিক আছে, তাহলে 5 এর পাওয়ার 4 নিচে 4, তার মানে 625/4। ওকে, তুমি বলো ভাই আপনি এভাবে করলেন কেন? আমি তো বিষয়টা প্রথমে আপার লিমিট বসাবো, তারপর লোয়ার লিমিট বসাবো। আমরা অ্যাকচুয়ালি বের করতে চাচ্ছি যে কেন আপার লিমিট শুরুতে বসাই, তারপর কেন লোয়ার লিমিট তারপর বসাই। আমরা এর আগে এটা ব্যাখ্যা দিয়েছিলাম, দেখো যে ধরো এই বক্ররেখা এখানে আরেকটা দিলাম, x = আমরা 2 দিলাম। তো আমি যদি তোমাকে বলি এই পুরাটার ক্ষেত্রফল এখন তুমি কিন্তু জানো, এই পুরাটার ক্ষেত্রফল কত বলো তো, 625/4।
এবার আমি যদি তোমাকে বলি যে এই লাল অংশটার ক্ষেত্রফল কত, এই লাল অংশটার ক্ষেত্রফল কত, তুমি কি করবা? এই এখানে x এর জায়গায় আরেকবার কত বসাই দিয়েছিল বলো তো? x এর জায়গায় বসাই দিয়েছিল আগেরবার 5 বসাই দিয়েছিল। এবার x এর জায়গায় কত বসাবা? 2। তাহলে 2 এর পাওয়ার 4 নিচে কত? 4। এখানে x এর জায়গায় আমরা বসাবো কত? 2। তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি 16/4। না দরকার না, তাহলে এখন তুমি এটা পাচ্ছ, বাট আমি চাচ্ছি এই কালো অংশটা। এই অংশটার ক্ষেত্রফল বের করতে গেলে তুমি এই অংশটা ধরো এইটুকু ছিল 2, এইটুকু ছিল 5। এই অংশটুকু ক্ষেত্রফল বের করতে গেলে তুমি অবশ্যই এই পুরোটা থেকে এটা বাদ দিবা। এক কথায় তুমি বাদ দিবা, এই জিনিসটাকে আমি একটু এভাবে লিখতেছি, 625/4 হচ্ছে কি পুরোটার, সেখান থেকে বাদ দিবা কত? 16/4। বাট এই 625/4 এর ঠিক আগের লাইনটা ছিল কত? 5 এর পাওয়ার 4 নিচে কত? 4 মাইনাস এই 16/4 এর ঠিক আগের লাইনটা ছিল কত? 2 এর পাওয়ার 4 নিচে কত? তাহলে আমরা ক্ষেত্রফল বের করতেছি। দেখো তো ভাইয়া, এই যে এই দুইটাই তো আমরা এই দুইটাই পাইছি কোথা থেকে? x এর পাওয়ার 4 তার নিচে 4 থেকে। এখানে এমনিতেই আমরা 2 আর 4 বসাই দিলাম, এমনিতেই কোনো কারণ ছাড়া। না আগের লাইনটা এটা আছে, কারণ এইটার জন্য একবার 4 কেন আছে, একবার 5 বসাইছিলাম, একবার 2 বসাইছিলাম, কোনো কারণ ছাড়া এখানে বসাই দিলাম। কিন্তু আলটিমেটলি এখন যেটা লক্ষ্য করতেছি, এটাই কিন্তু ছিল এই ফাংশনটার ইন্টিগ্রেশন। একবার এই উপরের 5টা বসানো হয়েছে, তারপর মাইনাস করা হয়েছে কি নিচে 2টা। আলটিমেটলি এটাই কি আমাদের এই আবদ্ধ অংশটার ক্ষেত্রফল না? দেখো আমরা কেন শুরুতে আপার লিমিট বের করি আর আপার লিমিট বসাই, তারপর কেন মাইনাস আসে, তারপর লোয়ার লিমিট বসাই, তার কারণটাই আমরা আসলে ব্যাখ্যা করতে চাচ্ছি। এর কারণটা হচ্ছে যে আমরা নরমালি ম্যানুয়াল ওয়েতে যদি বের করি, ধরো এই ফাংশনটার কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সমগ্র অংশটার ক্ষেত্রফল বের হবে। মানে আমরা চাচ্ছিলাম এই 5 পর্যন্ত, একদম প্রথম থিওরি ক্লাস এটার ব্যাখ্যা আমরা দিয়েছি যে একদম মূল বিন্দু থেকে, তার মানে এই 5 পর্যন্ত তুমি যদি ক্ষেত্রফল বের করতে চাও তাহলে বসাইতে হবে x এর জায়গায় কত? 5। আবার মূল বিন্দু থেকে এখান থেকে 2 পর্যন্ত এইটুকু ক্ষেত্রফল বের করতে গেলে কত বসাইতে হবে? 2। তারপরে তুমি কি করছো? এই পুরোটা থেকে এইটুকু কি জাস্ট কি করে দিছো? বাদ দিয়ে দিছো। ভাইয়া আমরা দেখো কি করেছি, যে আমরা এইভাবে এটা থেকে এটা বাদ দিয়ে কিন্তু রেজাল্ট পাইছি। বাট এই রেজাল্টে এটার আগের চেয়ার এটা ছিল, এটার আগের চেয়ার এটা ছিল, এবং এটা অনেকটাই দেখা যায় এই জিনিসটাই বাট x এর আগে বসানো হয়েছে কত? 5। এটা আসলে এই জিনিসটাই বাট x এর আগে বসানো হয়েছে কত? 2। তাহলে ম্যানুয়াল প্রসিডিউরে আমরা রেজাল্ট যা পাই সেই রেজাল্টটাই আমরা কিন্তু ডিরেক্ট করতে পারি কিভাবে? প্রথমে আপার লিমিট বসিয়ে তারপর কি লোয়ার লিমিট বসিয়ে। ভাই এটা কেউ বুঝতে না পারলেও প্রবলেম নাই, বাট আমি এটা বোঝানোর একটাই কারণ, তা হচ্ছে যে কেন আমরা ইন্টিগ্রেশন করার পরে শুরুতে আপার লিমিট বসাই তারপর লোয়ার লিমিট বসাই। তার কারণটা আসলে এটা যে আমাদের নরমাল প্রসিডিউরে ম্যানুয়ালি তুমি যদি বের করতে চাও তাহলে পুরোটা থেকে আমাদের বাদ দিতে হয় এটা, আর পুরোটা থেকে এটা বাদ দিয়ে যে রেজাল্ট পাওয়া যায় সেই রেজাল্টটা আমি 2 থেকে 5 পর্যন্ত এইভাবে ইন্টিগ্রেশন করলেই পাওয়া যায়। আর 2 থেকে 3 পর্যন্ত 5 পর্যন্ত এটাকে ইন্টিগ্রেশন করলে যেটা পাওয়া যায় সেই রেজাল্টটা নেওয়ার সিস্টেম হচ্ছে প্রথমে আপার লিমিট বসাইতে হয় তারপর মাইনাস লোয়ার লিমিট বসাইতে হয়। এটার কারণ হচ্ছে ম্যানুয়ালি বের করে এভাবে পাওয়া যায়, সেটাকে আসলে আমরা বলবো অনেকটাই শর্টকাটের মতো। এটাকে শর্টকাট, যেটা তোমাদের নরমালি উচিত কি ম্যানুয়ালি বের করা, প্রথমে x এর মান বসায় দেওয়া,
তাই না? এক্স এর মান বসাই দিলাম 5, তারপর 2 বসাই দিলাম। এখানে আমরা একটা ভুল করি অনেক সময়, সেটা হচ্ছে আমাদের রেজাল্ট নেগেটিভ কখন আসবে জানো? তুমি যদি এইটা থেকে এটা বাদ, এই পুরোটা বাদ দাও, কিন্তু ভাই এটা থেকে পুরোটা বাদ দিলে আসলে এটা কোনো কিছু হইল না। অ্যাকচুয়ালি আমাদের এই অংশটা বের করার জন্য অবশ্যই কি করতে হবে, এই পুরোটা থেকে এই অংশটুকু বাদ দিতে হবে। কিন্তু আমরা যদি এখন এইটুকু অংশ থেকে পুরোটা বাদ দিই তাহলে এটা কেমন হইল? এই জন্য আমাদের কি চলে আসে, মাইনাস। আর আমরা বলেছিলাম যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কখনো যদি মাইনাস আসে এটা সঠিক হতে পারে না। তারপরেও দেখবো আমাদের দুই একটা ম্যাথ থাকে যেগুলো মাইনাস আসে। আর কেন মাইনাস আসে? আমাদের লিমিট দিতেই প্রশ্নেই ভুল আছে, আর এই ভুলগুলো হয় বোর্ড পরীক্ষায়। মাথায় রাখবো, বোর্ড পরীক্ষায় মাঝে মাঝে ভুল করে বসে। তাছাড়া আসলে এত বড় ভুল কেন করবে? কারণ ক্ষেত্রফলের ক্ষেত্রে কখনোই কোনো রেজাল্ট মাইনাস পাবা না। সম্ভবত তোমাদের কিতাব স্যারের বইয়ে একটা রেজাল্ট আছে এরকম মাইনাস, তার মানে ওইটা আসলে ওই লিমিটটাকে জাস্ট এক্সচেঞ্জ করে দেওয়া উচিত ছিল। আচ্ছা, তো ভাইয়া এবার একটা প্রবলেম দেখো, -1 থেকে 1 পর্যন্ত মডুলাস এক্স ডিএক্স। আচ্ছা, তো এটা ধরো এক্স তো একটা সরলরেখা, বা এটার বিষয়টা বাদ দিয়ে, আচ্ছা ধরো ফিগারটা যদি এরকম হয়, মানে সেম ধরো এক্স যে সরলরেখা সে এটার ফিগারটা এরকম, তাহলে এইদিকে ওই -1, এই যে -1 এটা কার মান, এক্স এর মান, এক্স ইকুয়াল টু -1, আর এটা +1, এটা কি এক্স ইকুয়াল টু +1। তাহলে কি এই দিকে কয় একক দূরত্বে যাবে, 1 একক দূরত্বে। এইদিকে কয় একক দূরত্বে যাবে, 1 একক দূরত্বে। তাহলে আলটিমেটলি আমার এই জিনিসটার ক্ষেত্রফল এবার পেতে হলে দেখো তো ভাই, এই -1 থেকে 0 পর্যন্ত নিয়ে একটা ক্ষেত্রফল আসবে, আবার 0 থেকে +1 পর্যন্ত নিয়ে কিন্তু আরেকটা রেজাল্ট আসবে। এন্ড ফাইনালি বলো তো ভাই, এই দুটো রেজাল্ট কি আমাদেরকে ক্ষেত্রফল চাইছে -1 থেকে 1 পর্যন্ত, এই দুটো রেজাল্ট কি বিয়োগ করব নাকি কি করব, যোগ করব? তাহলে -1 থেকে 0 পর্যন্ত যে রেজাল্ট, তার সাথে যোগ করব কত, 0 থেকে 1 পর্যন্ত। তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের এই মডুলাসের কারণে পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। আর মডুলাসের কারণে দেখো অ্যাকচুয়ালি কি মিন করে, তা হচ্ছে যে মডুলাস এক্স, এটা কিন্তু মডুলাসটা মানে কি প্লাস মাইনাস এক্স। তাহলে দেখো একটা প্লাস এক্স হতে পারে আর একটা কি হতে পারে, মাইনাস এক্স। আর তুমি চিন্তা করো এক্স এর মানটা কখন তুমি পজিটিভ পাবা, যখন এক্স এর মানটা কি 0 থেকে বড়। যদি আমরা কখনো কখনো 0 সমানও বলতে পারি, কেননা এটা অঋণাত্মক সংখ্যা, আর অঋণাত্মক সংখ্যাকে আমরা একটা ডিফারেন্ট কেসে বলে থাকি পজিটিভ, যদি এটা অঋণাত্মক বলা উচিত, পজিটিভ বলা উচিত না। তাহলে এক্স এর মানটা 0 থেকে বড় হওয়া মানে কি এটা একটা পজিটিভ। আবার এক্স এর মানটা কি হতে পারে বলতো, 0 থেকে ছোট। 0 থেকে ছোট হওয়া মানে সেটা কি নেগেটিভ, ভাই বুঝিনি। বিষয়টা খুবই সিম্পল, এক্স এর মানটা প্লাস, ভাই এক্স এর কোন মানটা প্লাস হওয়া মানে কি, সেটা কি -1 হবে, -2 হবে, -3 হবে, 1 2 3 4 5 এগুলো হবে। তার মানে সেগুলো কি 0 থেকে ছোট না বড়? আবার এক্স এর মানটা নেগেটিভ, তাহলে বলো তো ভাই এক্স এর মান নেগেটিভ হতে গেলে কি 2 3 4 এগুলো কি নেগেটিভ, তাহলে -2 -3 -5 এগুলো কি 0 থেকে ছোট। ওকে, তো আমরা একটা কাজ করব, এই এক্স এর মানটা, এগুলো যে মানটা দেখতে পাচ্ছ এগুলো এক্স এর মান না ওয়াই এর মান, এক্স এর মান। এটা কিন্তু x = -1, এটা কিন্তু x = 1। তাহলে আমাদের এই x এর মানটা হচ্ছে -1 থেকে, বা তুমি প্রথমটা নিয়ে যদি চিন্তা করি 0 থেকে বড়, তার মানে x এর মান 0 বা তার থেকে বড়। তার থেকে বড় কত বড় পর্যন্ত হতে পারে, 1 পর্যন্ত। ভাই 0 থেকে বড়, তার জন্য কি বলতো, প্লাস এক্স, প্লাস এক্স এর মান কত বলতো, 0 থেকে ছোট। 0 থেকে ছোট, 0 থেকে ছোট কত হতে পারে বলতো, -1
-1 থেকে 0 পর্যন্ত একটা রেঞ্জ নাও। এই 0 থেকে ছোট কত পর্যন্ত হইতে পারে বলো তো? -1 পর্যন্ত। আর 0 থেকে ছোট তার জন্য +6 পাবা না -6 নিবা? 0 থেকে ছোট তার জন্য কোনটা? -6। এবার বলো তো ভাই, ওই যে আমরা একটু আগে দেখাইছিলাম 0 থেকে 1 পর্যন্ত একটা আর -1 থেকে 0 পর্যন্ত একটা, এই দুটো কি বিয়োগ হয় না যোগ হবে? যোগ হবে। তাহলে দেখো আমাদের এবার ইন্টিগ্রেশন করলে x এর পাওয়ার কত? 1। তাহলে x²/2 কত? 0 থেকে 1। আর এই মাইনাসটা সামনে চলে আসবে। x এর পাওয়ার কত? 1। এটাকে ইন্টিগ্রেশন করলে x²/2 -1 থেকে 0। তাহলে এবার প্রথমে আপার লিমিট বসাও, x এর জায়গায় 1 বসাও, 1²/2 মানে কি 1/2 মাইনাস লোয়ার লিমিট বসাও, x এর জায়গায় 0 বসাও, 0²/2 তার মানে কি 0 মাইনাস এখানে আপার লিমিট বসাও, কত বসাবা? 0, 0²/2 মানে 0 মাইনাস x এর জায়গায় -1 তারপর স্কয়ার মানে 1/2। তাহলে ক্যালকুলেশন করলে +½ এ মাইনাস হচ্ছে +½ তাহলে ½ + ½ সমান কত? 1 বর্গ একক। এই হলো বিষয়। তাহলে দেখো এই আমার কথাটা বুঝতে পারো না, এই -1 থেকে +1 পর্যন্ত এটার বিষয় হচ্ছে এই 0 থেকে 1। আচ্ছা এটা তোমাদের একটু কঠিন লাগতে পারে, তার আগে তুমি আরেকটা বিষয় একটু দেখো, তাইলে এটা সহজ লাগবে। আরেকটা দেখো ভাইয়া, -2 থেকে 8 পর্যন্ত x - 3 তার মডুলাস। ভাই তুমি অলরেডি একটা বিষয় কনফার্ম যে এই x - 3 যত মডুলাস আছে সেটা কি হতে পারে? প্লাস হতে পারে। তো যদি +x - 3 হয়, বলো তো ভাই x - 3 কে প্লাস হওয়ার শর্ত কি? x এর মান 0 থেকে বড় হলে প্লাস হবে নাকি 3 থেকে বড় হলে? 0 থেকে বড় হলে যে প্লাস হবে বিষয়টা সেরকম না, বরং x এর মান দেখো 3 থেকে বড়, যেমন 4 যদি হয় তাহলে কি 1, 5 হইলে কত? 2, x এর মান যদি 10 হয় 7, তাহলে সেটা পজিটিভ না নেগেটিভ? তাহলে x - 3 এটাকে পজিটিভ হতে হলে তাহলে অবশ্যই সেটাকে কি হতে হবে বলো তো? 3 থেকে বড় হতে হবে। আবার x - 3 এটাকে যদি কি হতে হয়? নেগেটিভ হতে হয়, তাহলে সেটা অবশ্যই দেখো এই জিনিসটাকে নেগেটিভ হতে হলে তাহলে x এর মানটা কি হতে হবে বলো তো? 3 থেকে কত হতে হবে? ছোট হতে হবে। তাহলে নেগেটিভ হতে গেলে 3 থেকে ছোট, 3 থেকে ছোট যেমন কি হতে পারে? 2 হইতে পারে, 3 হইতে পারে, যাই হোক না, সরি 2 হইতে পারে, 1 হইতে পারে, এগুলো কি নেগেটিভ না? তাহলে x এর মান 3 থেকে যে কোনো ছোট মান তুমি এখানে বসিয়ে দাও, এটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে এখন তুমি একটা কাজ করো, আমরা যে রেঞ্জটা পাবো একটা হচ্ছে 3 থেকে বড় আর একটা কি 3 থেকে ছোট। তাহলে 3 থেকে বড়, 3 থেকে বড় আবার কত বড় পর্যন্ত হইতে পারে? 8 পর্যন্ত। আরেকটা হচ্ছে 3 থেকে ছোট, 3 থেকে ছোট কত ছোট পর্যন্ত হইতে পারে? -2। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কিন্তু এই রেঞ্জটাকে দুইটা লিমিটে ভাগ করে দিচ্ছি, আর দুইটাকে তুমি যখন ভাগ করবা তখন আপার লিমিট 8 ছিল, এখানে আপার লিমিট কত আছে? 8, লোয়ার লিমিট -2 আছে, লোয়ার লিমিট কত আছে? -2, আর মাঝখানে 8 থেকে 3 পর্যন্ত, আবার 3 থেকে -2 পর্যন্ত। ঘটনাগুলো কিন্তু এরকমই ঘটে। দেখো এই যে -2 ধরো, এটা ধরো 8, তাহলে বিষয়টা কেমন যাচ্ছে? -2 থেকে ধরো 3 এখানে, তাহলে -2 থেকে 3 পর্যন্ত একটা, আবার কত? 3 থেকে 8 পর্যন্ত। এই জন্য তোমাকে কিন্তু এটা ঠিক রাখতে হবে, -2 থেকে 3 পর্যন্ত, আবার 3 থেকে কত? 8 পর্যন্ত। দেখো -3 থেকে 3 পর্যন্ত, তাহলে এই দুটো লিমিটের ভিতরে বড় কে? 3, আবার 3 থেকে 3 আর 8 এর মধ্যে বড় কে? 8। এটা কিন্তু তোমাকে ম্যানেজ করতে হবে বলে। কিন্তু এবার তুমি বলো তো ভাইয়া, -3 থেকে 8 পর্যন্ত এই রেঞ্জের ভিতরে পজিটিভ কে? স্যার -3 থেকে 8 পর্যন্ত এই, এটা কি 3 থেকে বড় না? এটা 3 থেকে বড়, তার জন্য পজিটিভ পাইছো না নেগেটিভ পাইছো? তার মানে এখানে কিন্তু হবে x - 3 dx,
অবশ্যই এই দুটা কি প্লাসে হবে না? তারপর দেখো তো ভাই, এই 3 থেকে ছোট, আচ্ছা 3 থেকে ছোট যখন হয় সেটা পজিটিভ না নেগেটিভ? তাহলে মাইনাস x মাইনাস 3। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু আমাদের এইটার অ্যান্সার চলে আসবে। দেখো আমাদের এখানেও কিন্তু তাই ছিল, -1 থেকে 1 পর্যন্ত ছিল। -1 থেকে 0 পর্যন্ত একটা নিছি, আর 0 থেকে 1 পর্যন্ত নিছি। বাট 0 থেকে 1 যখনই নিবা, মানে 0 থেকে বড় নিবা, তখন কি প্লাস, এই জন্য প্লাস x। আবার 0 থেকে -1 পর্যন্ত নিছি, মানে কি 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট রেঞ্জের জন্য তখন পাইছি কি মাইনাস। ভাই এটাই কিন্তু আমাদের একের যে নাম্বার ব্যাংকটা, এটাই কিন্তু একের যে নাম্বার ব্যাংক। আচ্ছা যারা এটাও বোঝো নাই তাদের আরেকটা এক্সাম্পল দিচ্ছি, প্রেশার নিও না, এবার অবশ্যই বুঝবা। কোন প্ল্যান? 3 নাম্বার। আচ্ছা দেখো বিষয় হচ্ছে 2 থেকে 10 তোমাকে দেওয়া হলো x মাইনাস 5। ভাইয়া বিষয়টা হচ্ছে তোমাকে এখানে বুঝতে হবে x মাইনাস 5 একবার পজিটিভ হতে হবে পারে, এটা পজিটিভ হতে হলে এটার সামনে প্লাস হতে পারে, আবার x মাইনাস 5 এর সামনে কি হতে পারে মাইনাস। বাট এটাকে প্লাস হতে হলে বলো তো x এর মানটা কত থেকে বড় হতে হবে? 5 থেকে বড়, কারণ 5 থেকে বড় যে কোনো মান এখানে বসাই দিলে এটা প্লাস। আবার এই মানটা নেগেটিভ হতে হলে বলো তো x এর মানটা কি হতে হবে? 5 থেকে ছোট। তাহলে এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখো, 5 থেকে বড় কত পর্যন্ত? 10 পর্যন্ত। x মাইনাস 5 dx প্লাস দাও 5 থেকে 10 পর্যন্ত x মাইনাস 5 dx। আরেকটা কত বলো তো? আপার লিমিট কত? 10 ছিল, 10ই আছে। লোয়ার লিমিট কত? 2। সে লোয়ার লিমিট 2 কোথায়? এখানে। 5 থেকে ছোট, 5 থেকে ছোট কত ছোট পর্যন্ত? 2 পর্যন্ত। বাট 5 থেকে ছোটর জন্য যখন নিছো তখন সেটা প্লাস নাকি মাইনাস? এটা এবার ক্লিয়ার কিনা? আপার লিমিট 10 ছিল, 10ই আছে। লোয়ার লিমিট 2 ছিল, দেখো লোয়ার লিমিট 2ই আছে। মাঝখান থেকে এখানে একটা 5, এখানে একটা 5। কেন? কারণ আমাদের 5 যদি আমি এখানে বসায় দিই তাহলে এটা 0। তো এখন এই ম্যাথ করার ক্ষেত্রে এই জিনিসটা নেওয়ার আর কোনো দরকার নাই। তো এই না, এটা তো প্রয়োজন নাই, এটা আমি এমনিতে তোমাদের বোঝানোর জন্য নিছি। আর এই ম্যাথগুলো করার ক্ষেত্রে একটা পজিটিভ নিবে, একটা নেগেটিভ নিবে। তো আসলে তুমি দেখবা x এর জায়গায় কত বসালে সেটা 0 আসবে। কত বসালে? 5। তাহলে একবার 5 লোয়ার লিমিট, মানে 5 করবে, ওই যে ডিভাইশন করার কাজটা করবে। বুঝতে পারছো? তাহলে এই ম্যাথগুলো করার আমি টেকনিকটা বলে দিই এবার। তাহলে সব বাদ তোমার এই যে এটা আছে -2, 8 আছে, 8 নাও, -2 নাও, শেষ। এখন এখানে এখানে সেম জিনিস হবে, সেম জিনিস কি হবে? x এর জায়গায় কত বসালে 0 হবে? 3। তাহলে এখানে 3। তাহলে এটা পজিটিভ, মানে বড়টা পজিটিভ, ছোটটা নেগেটিভ, মাইনাস। শেষ। এই ম্যাথ সব এই প্যাটার্নে করলাম। আগেটা ছিল বেসিক, বাট যেমন এই জায়গায় যদি ধরো +1 হতো, এখানে ধরো -5 বলো। তাহলে বিষয়টা হচ্ছে তোমার টেকনিক হচ্ছে উপরে 10, এখানে -5। এবার আমরা কত? এখানে 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 অবশ্যই কি প্লাস x প্লাস 1 মাইনাস, ঝামেলা শেষ। কি বোঝা গেল? আচ্ছা এটা হচ্ছে প্যাটার্ন। আপত্তি? ভাই আমরা আসলে যেতে চাচ্ছি ই নাম্বার চ্যাপ্টারে। তো ই নাম্বার চ্যাপ্টারের বিষয়টা আমি একটু বলি।
এটাই একমাত্র চ্যাপ্টার ইন্টারমিডিয়েটে আমি সকল চ্যাপ্টারে আগে থিওরি করাই, থিওরিটা বুঝাই দেই কেমনে কিভাবে হয়, তারপরে ম্যাথ করি। আর এই চ্যাপ্টারে আমরা আগে ম্যাথ করব, তারপর থিওরি। মানে তুমি ম্যাথ করতে করতেই তোমার থিওরির অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর থিওরি করাইলে তুমি যত থিওরি করাই তোমাদের কাছে বিভিন্ন কিছু কোশ্চেন জাস্ট আসবে, এটা কেন হলো, এটা কেন হচ্ছে। বাট ম্যাথ করার, ম্যাথ কমপ্লিট, এই চ্যাপ্টার যখন কমপ্লিট করবা 80% থিওরি তোমার কমপ্লিট হয়ে যাবে, বাকি 20% একটু গল্প শোনালেই তোমার হয়ে যাবে। এখন আমরা শুরুতে একটা প্রবলেম দেখব। ধরো তোমার প্রবলেমটা দেয়া আছে y ইকুয়াল x স্কয়ার, x অক্ষ ও x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 4 দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। ভাইয়া আমাদেরকে বলছে যে y ইকুয়াল টু x স্কয়ার, x অক্ষ x ইকুয়াল টু এবং x ইকুয়াল টু 4 দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো কাজটা খুবই সিম্পল। তো সবার আগে তোমাকে জানতে হবে, তোমাদের যেহেতু পরাবৃত্ত জানা আছে, এর আগের বছরগুলোতে ম্যাথটা যখন পড়াইছি তখন আসলে আমাদের ওই পরাবৃত্ত উপবৃত্ত মানে গণিতটা করা হয়নি, যার ফলে আগে আমরা ব্যাখ্যা দিতাম ওই পরাবৃত্তের কোন শেপটা কিরকম। এখন তোমাদের সবারই জানা আছে যেমন y স্কয়ার ইকুয়াল টু 4x, এখানে x এর পাওয়ার কত 1, এই জন্য আমরা বলেছিলাম হা করে থাকবে কি x অক্ষের ধনাত্মক দিকে, সামনে প্লাস, যার ফলে ধনাত্মক দিকে হা করে থাকবে, তাই না? বলেছিলাম না এটা? তো এখন এখানে কার পাওয়ার 1, তাহলে হা করে থাকবে কার দিকে, উপরের দিকে না নিচের দিকে? মাথায় রাখবা এই ফিগার গুলো মানে 3 নাম্বার চ্যাপ্টারে ম্যাথ গুলো পড়ার ক্ষেত্রে আমাদের ফিগার আঁকানোটা জরুরি। আচ্ছা ভাই, এটা তুমি মোটামুটি কনফার্ম যে এই ফিগারটা কিন্তু এটাই হবে, y ইকুয়াল টু x স্কয়ার। যদিও তোমার জানা আছে এটা কিন্তু আসলে কি f of x, আর তোমরা 9 10 এর ফাংশনের কনসেপ্ট থেকে জানো f of x মানে কত y, আর x স্কয়ার মানে কিন্তু আসলে আলটিমেটলি f of x। তো আমাদেরকে কি বলেছে এটা একটু বুঝতে হবে। x অক্ষ x ইকুয়াল টু 2 এবং x ইকুয়াল টু 4 সহ লেখা। x ইকুয়াল টু 2 দেখো কেমন জানা হইছে। আচ্ছা 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 আরে কি বলবো, যাই তোমার নির্মাণ হলো এটা একটা পরাবৃত্ত। তো x ইকুয়াল টু 2 দেখো 1 2, এটা হচ্ছে x ইকুয়াল 2, আর এটা হচ্ছে x ইকুয়াল টু 4 3 4, এটা হচ্ছে x ইকুয়াল 4, তার মানে এই এতটুকু পর্যন্ত 2, এতটুকু পর্যন্ত 4। আমাদেরকে বলে দিয়েছে x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 4, x অক্ষ দেখো তো x ইকুয়াল টু 2 এটা, x ইকুয়াল টু 4 এটা, x অক্ষ এটা, এবং এই যে ফাংশনটা y ইকুয়াল টু x স্কয়ার, এটা দ্বারা আবদ্ধ অংশ কি এটা না? দেখো আমাদের x অক্ষ x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 4 আর এই ফাংশনটা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এই অংশটার ক্ষেত্রফল আমাদের দরকার। তো প্রশ্ন হচ্ছে এই অংশটার ক্ষেত্রফল আমরা কেমনে বের করব? তো তুমি যদি ম্যানুয়ালি বের করতা তাহলে তুমি f of x টাকে ইন্টিগ্রেশন করে প্রথমে x এর জায়গায় 4 বসাইতা, তারপর কি বসাইতা 2, তারপর কি করতা ওই প্রথমে যেটা 4 বসাইছো তার মানে কি এখান থেকে শুরু করে পুরোটা, সেটা বাদ দিতে এখান থেকে শুরু করে 2 পর্যন্ত। আর এখন অলরেডি তোমার সিস্টেমটা জানা আছে, তুমি কি করবা এই 2 থেকে 4 পর্যন্ত। তাহলে লিখো অতএব আবদ্ধ অংশের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল বের করতে গেলে, আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের নিয়ম হচ্ছে a থেকে b পর্যন্ত f of x কে ইন্টিগ্রেট করা। তো এখন
এ থেকে বি, বলো তো ভাই আমাদের এ থেকে বি বলতে এবার কত থেকে কত পর্যন্ত? 2 থেকে 4 পর্যন্ত। আর এফ অফ এক্স মানেই কত বলো তো? ওয়াই। আর ওয়াই মানে কত? এফ অফ এক্স মানেই হচ্ছে ওয়াই, আর ওয়াই মানে হচ্ছে এক্স স্কয়ার। এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তো এখন দেখো এক্স এর পাওয়ার 2 এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে উপরে 3 নিচেও 3, কত থেকে কত পর্যন্ত? 2 থেকে 4 পর্যন্ত। তো প্রথমে তোমার কাজ হচ্ছে আপার লিমিট বসিয়ে দাও, মানে 4 এর উপরে 3 নিচে 3 মাইনাস 2 এর উপর 3 নিচে 3, ক্যালকুলেশন করলে যা আসবে ওটা আমাদের অ্যানসার। নিচে 3, 4 এর উপরে কত? তাই নাকি? 56 পাই, এটা আমাদের অ্যানসার। আচ্ছা, তাহলে দেখো আবদ্ধ অংশটার ক্ষেত্রফল, যেহেতু এই ম্যাথটা তোমরা কিছুই বোঝো না, প্যারা নেওয়ার দরকার নাই। আমরা আসলে মানে আজকে বুঝবো না এমন কোনো ম্যাথ থাকবে না। তোমরা একটা কাজ করো, কেতাব স্যারের বইটা বের করো, আমরা রিলেটেড আজকে 4 থেকে 5টা ম্যাথ করবো এবং দেখবো অবশ্যই বুঝবো। একের এ নাম্বার ম্যাথটা, আচ্ছা কেতাবউদ্দিন স্যারের বইয়ের একের এ নাম্বারটা আমাদেরকে বলে দিয়েছে y = 3x, x অক্ষ এবং x = 2 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তো আমি আগে বলেছিলাম এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে তোমাদের ফিগার আঁকানোটা জরুরি। তো এখন y = 3x, ভাই তুমি কিন্তু জানো এখানে কি কোনো প্রকার কনস্ট্যান্ট আছে? y = 3x প্লাস কি কনস্ট্যান্ট আছে? না। কনস্ট্যান্ট না থাকলে সরলরেখাটা অবশ্যই কোন বিন্দু পাবে? মূল বিন্দু পাবে। তুমি যদি এটা না জানো তাহলে কিছু বলার নেই। তো y = 3x যে সরলরেখা, এখানে ঢাল কত? 3। ঢাল যখন 1 হয়, ঢাল যখন 1, তখন বুঝতে পারতেছো ঢাল 1 হলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর এখানে ঢাল যেহেতু 3 তার মানে কোণটা তার থেকে বেশি হবে। ধরো এটাই ওই সরলরেখাটা y = 3x সরলরেখা। তো এখন y = 3x সরলরেখা এটা, তারপর x অক্ষ এবং x = 2 ধরো 1 2, তো আমাদেরকে বলে দিয়েছে এই সরলরেখা x = 2 এবং x অক্ষ, এই সরলরেখা x = 2 আর x অক্ষ দ্বারা আবদ্ধ অংশটা কি? ত্রিভুজটা না? এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের কাছ থেকে কি চাইছে। তখন ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে, তুমি বিভিন্ন ভাবে বের করতে পারো। হাত গুণন ভূমি গুণন উচ্চতা, তোমার ভূমি এখান থেকে এতটুকু জানা আছে হচ্ছে 2, কারণ উচ্চতাটা বের করতে পারলেই হচ্ছে। এটা অন্যভাবে বের করা যাবে, বাট আমাদেরকে ইন্টিগ্রেশনের হেল্প নিয়ে বের করতে হবে। তো ইন্টিগ্রেশনের হেল্প নিয়ে তুমি যদি বের করো, এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে টেকনিকটা কি? তুমি এখানে লোয়ার লিমিট দেখতে পাচ্ছ কত বলো তো ভাই? 0, আর আপার লিমিট দেখতে পাচ্ছ কত? 2। তাহলে এখন আমাদের a থেকে b পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। a থেকে b বলতে কত থেকে কত পর্যন্ত? 0 থেকে কত পর্যন্ত? 2। আর f of x মানে কত? y, আর y সমান কত? এটাকে ইন্টিগ্রেশন করলে কিন্তু আমাদের ওই আবদ্ধ অংশটা ক্ষেত্রফল বের আসবে। তাহলে 3 টা সামনে চলে আসলো, x এর পাওয়ার দেখো 1, ইন্টিগ্রেশন করলে x²/2। পরের লাইনে তুমি আপার লিমিট আগে বসাও, তারপর লোয়ার লিমিট। আপার লিমিট মানে x এর জায়গায় 3² মাইনাস, তার মানে 2² মাইনাস 0²/2। এই বুঝতে পারলা?
আপার লিমিট প্রথমে 2 বসালাম, 2 স্কয়ার বাই 2 মাইনাস লোয়ার লিমিট বসালাম 0 স্কয়ার বাই 2, তাহলে 4 2 দ্বারা ভাগ করো, তাহলে 6 বর্গ এক। এটাই আমাদের আছে। ধরে কিছুই বোঝো না। একের বি দেখো, একের বি নাম্বারটাতে আমাদের বলে দিচ্ছে যে এত সরলরেখা এবং উভয় অক্ষ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। তো এই সরলরেখায় যদি আমরা একটা নিচে একটা লাইন লিখতাম, 3x এর নিচেও 12 আসতো, 4y এর নিচেও 12 আসতো, সমান নয়। x এর নিচে 4 হতো প্লাস y এর নিচে 3 ইকুয়াল টু 1। তাই এই সরলরেখাকে এটা লেখা যায় না? দেখো বিষয়টা হচ্ছে যে এবার তুমি ইন্টিগ্রেশন করবা। তো আমরা কি বলেছিলাম, এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে ফিগারটা সঠিকভাবে আঁকানোটা জরুরি। তো তুমি ফিগারটা সঠিকভাবে আঁকাইতে হলে দেখো এইটাই তো আমাদের এইটা, x এর নিচে 4 y এর নিচে 3। x এর নিচে 4 মানে কি x অক্ষের ডান দিকে কয় একক দূরত্বে যাবে, y এর নিচে 3 মানে y অক্ষের উপরের দিকে, তাহলে এদিকে 4 একক যাও। 1 2 3 এই যে 4, 1 2 3, তাহলে এটা হইছে 4,0, এটা হবে কত 0,3। আমি যদি বলি এখানে একটা সরলরেখা y অক্ষের সমান্তরাল, এই সরলরেখার সমীকরণ কত হবে, এখান থেকে এতটুকু দূরত্ব কত 4, তাহলে এই সরলরেখা হবে x = 4। তাহলে এখন আমাদের এই সরলরেখাকে ইন্টিগ্রেট করতে বলছে, বাট এই সরলরেখার পুরোটাকে ইন্টিগ্রেট করতে বলছে নাকি কোন x অক্ষ এবং y অক্ষ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে বলছে? এই সরলরেখা x অক্ষ এবং y অক্ষ দ্বারা আবদ্ধ অংশ কেটা না, তো এটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলছে। তাহলে তুমি চিন্তা করো, আমাদের ক্ষেত্রফল আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে এটা। আর a থেকে b পর্যন্ত বলতে আমাদের কত থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে বলতো? এই পয়েন্টে কত 0 না, 0 থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেট করব 4 পর্যন্ত। তাহলে 0 থেকে 4 পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করব কাকে, f of x কে। আর f of x মানে কত y, এর y সমান কত, না y তো ডিরেক্ট উল্লেখ করা নাই। আচ্ছা উল্লেখ করা নাই তো কি হইছে, মানে না, তাহলে y সমান 4 ওই পাশে চলে যাবে 1/4, 12 মাইনাস কত 3x। তাহলে দেখো এই যে f of x মানে কিন্তু y, আর সেই y সমান 1/4 12 মাইনাস কত 3x dx। এখন তুমি এই 1/4 কে সামনে নিয়ে আসো, সামনে নিয়ে ইন্টিগ্রেট করো, 12 কে ইন্টিগ্রেট করলে 12x মাইনাস 3x²/2। 1/4 কনস্ট্যান্ট সামনে আসছে, 12 কে ইন্টিগ্রেশন করলে 12x মাইনাস 3x⁴ x²/2। এবার আপার লিমিট বসাই দাও, x এর জায়গায় 4 বসাও, 4² নিচে 2 মাইনাস লোয়ার লিমিট বসালে তো আলটিমেটলি 0 আসবে। তাহলে এখানে যা হচ্ছে দেখো 16 8 3 আসছে 24, 48 তে 24 বদলে 24, 24 কে আবার 6 দ্বারা ভাগ করলে 6, 4 দ্বারা ভাগ করলে 6, 6 আসবে, ওটা আমি 6 বলে দিচ্ছি বর্গ একক। এই হচ্ছে বিষয়। তোমার একটা কোশ্চেন হতে পারে, ভাই আপনি বারবার f of x নিয়ে কাজ করতেছেন কেন ভাই, f of y কি দোষ? তাই তো, f of y এর কোনো দোষ নেই। বিশ্বাস করো f of y এর কোনো দোষ নাই, কিন্তু তুমি যদি f of y নিয়ে কাজ করতা তাহলে এবার কি 0 থেকে 4 নিয়ে কাজ করতা, নাকি কত নিয়ে কাজ করতা, 0 থেকে 3। এখন এটা কি f of x হতো নাকি f of y হতো, f of y dy, তাহলে কি তার dx হতো না dy। বাট f of y মানেই তুমি কিন্তু জানো কি x। তাহলে আমরা আগের বার বের করে নিয়েছিলাম কার মান y, এবার কার মান বের করে নিতে হবে x। তাহলে 3x সমান 12 মাইনাস কত 4y, বা x সমান 1/3 12 মাইনাস 4y।
তো তুমি পরের লাইনটা করে ফেলো। পরের লাইনটা করে ফেলো। 0 থেকে 3 পর্যন্ত 1/3 f of y মানে x আর x সমান 1/3। আমি একটু ফাস্ট করতেছি ভাই, কারণ আজকে ক্লাসটা শুরু করতে দেরি করে ফেলছি। আর সকল ব্যাচে একটু যা ক্লাসের টাইম তার থেকে আরো 5 মিনিট বেশি পড়াইছে। এই যে 12 into 1 আছে, কারণ প্রাইভেট থাকলে সমস্যা নাই, আমি যে লাইভ ক্লাস আছে একটা ম্যাথ তো লাইভে করে দিই। আমি তোমাদের কিছু বলার দরকার নেই, জাস্ট চলে যাও, কারণ আমি ম্যাথ আরো মোটামুটি 20 মিনিট করবো। তাহলে দেখো এই 0 থেকে 3 পর্যন্ত সকল ব্যাচে আসলে বেশি সময় ধরে ক্লাস। তাহলে দেখো 1/3টা সামনে আসবে, এই যে 12 আছে -4, এটা কি y²/2, এখানে x হবে না, কার সাপেক্ষে করতেছি y এর সাপেক্ষে। তাহলে 12 কে ইন্টিগ্রেশন করলে এবার 12 হয়। এবার একটা কাজ করো, তুমি আপার লিমিট বসাও, 3 বসাও, 3 দ্বারা বসাইলে কত 36 মাইনাস y² মানে কি, তার মানে কত 18। দেখো তো 36 থেকে 18 না, বাদ দিলে 18, তার মানে কত 6 বর্গ। ঠিক আছে, তাহলে ভাইয়া আমরা f of x নিয়ে কাজ করে যে রেজাল্ট পাইছি, f of y নিয়ে কাজ করে কি ভিন্ন রেজাল্ট পাইছি? আসলে পাওয়ার কোনো সুযোগ নেই, একই রেজাল্টই আসবে। এখন তুমি যদি ম্যানুয়ালি করতা, দেখো এইটুকু কি 4, এইটুকু কত 3 একক না, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ভূমি কত 4, উচ্চতা কত 3, তাহলে দেখো তো 6 পাবে। তাহলে তুমি ম্যানুয়ালি বের করতে পারতো, যদি ম্যানুয়ালি বের করলে সবই ম্যাথ করে শুধু মার্কস পাবা না। ওই যে বললাম অ্যান্সার মিলছে, আমি তো বলি না ম্যাথ হবে না, ম্যাথ হবে। আর তোমার কাছ থেকে চাইছে আসলে এই ক্ষেত্রফলটা ইন্টিগ্রেশনে হেল্প নিয়ে বের করো, তারপরে তোমার এই হয়ে গেছে। আচ্ছা, এই তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে, আমরা প্রত্যেকটা ম্যাথ f of x নিয়েও করতে পারি, আবার কি করতে পারি f of y। কিন্তু বলো তো ভাই, তোমার f of x টা সহজ লাগে নাকি f of y? অবশ্যই f of x। এই জন্য এই ম্যাথটা করছি, এরপর আর কোনো ম্যাথ নেই যে ম্যাথগুলো আমরা কি করব f of y নিয়ে করবো। আমরা প্রত্যেকটা ম্যাথ f of x নিয়ে করবো, যদিও একটা কি দুইটা ম্যাথ আছে যেখানে বিপদে পড়বো, বিপদে পড়ে আমাদের আসলে কি f of y নিয়ে কাজ করতে হবে। শোনো, আমি কিন্তু তোমাদের ম্যাথ পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি থিওরি। কারণ এই ম্যাথগুলো করতে থাকলে একটা নির্দিষ্ট সময় পরে তোমার আসলে থিওরির কিছুটা স্কিল ভালো হবে, তারপর আমরা ইতিহাস নিয়ে গানটা শুরু করতে পারি। আচ্ছা, 2 এর সি নাম্বারটা করো। 2x² + 2y² 64 আছে। বাই 2 এর যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা ম্যাথ হচ্ছে বৃত্তের কনসেপ্ট, বৃত্তের কনসেপ্ট। সমস্যা নেই, যতটুকু লাগে আমি মুখে মুখে বলবো, তোমরা জাস্ট ইমান আনবা, এরপরেই হবে, সমস্যা নেই। শোনো, তোমাদের সময়টা কোনিক করানোর পরে ম্যাথগুলো করাচ্ছি, যোগজীকরণ। এর আগে প্রত্যেকটা ব্যাচে মানে এই যোগজীকরণটাই আগে করাইছি, কোনিকটা করাইছি পরে। এর ফলে বুঝতে পারতেছো সব বৃত্ত ইমান আনতে হয়েছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, তিনটা কনসেপ্ট ইমান আনতে হয়েছে, বুঝছো? তুমি দেখবে এরপর ওই যে 4-5 যে ম্যাথগুলো, এগুলো কিন্তু পরাবৃত্তের অনেক ম্যাথ আছে, দেখবে লেখা আছে পরাবৃত্ত, উপবৃত্ত, এগুলো লেখা আছে। 3-এও দেখো উপবৃত্ত আছে। আসলে এত সুন্দর হয় না, কেমনে হইল? হ্যাঁ, আর যাই হোক, এত যে ভালো হয়েছে, ইতিহাসের সেরা বৃত্ত হয়ে গেছে। এত ভালো তো আসলে হয় না। আচ্ছা, এ দেখো 64 আছে না, 2 দ্বারা ভাগ করলে সে হয়ে যাবে কত 32। x² + y² সমান 32 কে লিখতে পারবা 4√2, তার উপরে কি স্কয়ার। ওকে, এখন দেখো
ভাইয়া আমরা এই ম্যাথটাতে আমাদের কাছ থেকে চাইছে যে বৃত্তের ক্ষেত্রফল বের করো। সবাই একটু মনোযোগ দাও, এই ম্যাথটা বুঝলে অনেকটাই তুমি মজা হয়ে যাবে। তো আমাদের এটা আসলে একটা বৃত্তের ইকুয়েশন, এখানে তোমার কিছু কিছু বিষয় ইমান আনতে হবে। যেমন x² + y² = 4√2, এই যে 4√2 দেখতে পাচ্ছ এটা বৃত্তের ব্যাসার্ধ, আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0। এই বৃত্তের কেন্দ্র 0 0। কেমনে 0 0, কেমনে ব্যাসার্ধ, এগুলো ভাই খুবই সিম্পল জিনিস, বৃত্তের চ্যাপ্টারে গিয়ে দেখবা যে খুবই সহজ। আচ্ছা, এখন আপাতত ইমান আনো। তাহলে এই যে বৃত্ত, তার কেন্দ্র 0 0, দেখো আমরা বৃত্তের কেন্দ্র 0 0 তেই নিছি, আর ব্যাসার্ধ হচ্ছে 4√2। তার মানে তুমি কনফার্ম যে এখান থেকে এতটুকু দূরত্ব কত, 4√2। তাই কিন্তু স্থানাঙ্ক 4√2, 0। এর স্থানাঙ্ক তাই না? আর এটা হচ্ছে 0, -4। ওকে, এখন তোমরা অলরেডি জানো আমরা একদম এ নাম্বার চ্যাপ্টারের আগে যোগজীবনের 5 থিওরি ক্লাসে ব্যাখ্যা দিয়েছিলাম আমাদের ক্ষেত্রফলগুলো নরমালি বের করতে হয় যে আমাদের একটা সমতল ভূমি নিয়ে কাজ করতে হয়, মানে x অক্ষ। তো x অক্ষের উপরের একটা অংশ নিয়ে কাজ করতে হয়, একটা অংশে ছোট ছোট করে স্লাইড মানে কাটতে হয়, অনেক ছোট ছোট কাটতে হয়। আর প্রত্যেকটা এমন ভাবে কাটবা মানে এত ছোট ছোট টুকরা, যেগুলোকে আমরা এক্সাম্পল হিসেবে বলেছিলাম একটা চুলকে মাত্র 1 কোটি ভাগের 1 ভাগ করো, মানে চুলের যে থিকনেস তাকেও তুমি 1 কোটি ভাগের 1 ভাগ, তাহলে থিকনেসটা কেমন হবে বুঝতে পারতেছো? তো ওইটা ওরকম প্রত্যেকটাকে তখন এক একটা কিন্তু আমরা আয়তাকার শেপ পাবো, ওটাকে আমরা আবার বলবো আয়তাকার। আর সবগুলো আয়তকে যোগ করে আলটিমেটলি কিন্তু আমরা একটা ক্ষেত্রফল পাবো। এটা ছিল অ্যাকচুয়ালি নিয়মটা। তো এখন আমরা যদি একটু চিন্তা করো, এই 0 থেকে 4√2 পর্যন্ত এই বৃত্তকে ইন্টিগ্রেট করি, আমরা কিন্তু এই অংশটার ক্ষেত্রফল পাবো। নরমালি বৃত্তকে ইন্টিগ্রেশন করলে তুমি সমগ্রটার ক্ষেত্রফল পাবা, বাট সেখানে তো কোনো লিমিট নাই। সমগ্রটা বলতে এখানে ছোট বৃত্ত হইতে পারে, বড় বৃত্ত হইতে পারে, যে কোনোটা হইতে পারে। বাট এক্স্যাক্টলি ক্ষেত্রফল বের করতে গেলে তোমাকে এখন বৃত্তটা কত বড় তার একটা লিমিটেশন দরকার, অর্থাৎ তার ব্যাসার্ধটা জানা দরকার। তো এই জন্য তুমি যে কাজটা করছো, তুমি যদি 0 থেকে 4√2 এই রেঞ্জের ভিতরে বৃত্তকে ইন্টিগ্রেশন করো, তাহলে কত আসবে, এইটুকু। অথবা বলো তো ভাই -4√2 থেকে এই +4√2 পর্যন্ত ইন্টিগ্রেশন করো, তাহলে কি এইটুকু আসবে নাকি পুরোটা? এই পুরোটা আসবে, মানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল আসবে, মানে x অক্ষের উপরের অংশটা আসবে। তাহলে এই আমার হাতের যে অংশটা আছে পুরোটা চলে আসবে, মানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল আসবে। তারপর আমাদেরকে যেহেতু বলে দিচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, তার মানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল আসার পরে তাকে কয় দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা। তাহলে মেইনলি এখানে কনসেপ্ট হচ্ছে আমরা -4√2 থেকে 4√2 পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করি, তাহলে বৃত্তের অর্ধেক চলে আসবে, তাকে 2 দ্বারা গুণ করব। অথবা তুমি যদি 0 থেকে 4√2 পর্যন্ত, হ্যাঁ, তাহলে 0 থেকে 4√2 পর্যন্ত যদি এটাকে ইন্টিগ্রেট করো, তাহলে এটা আসবে। বাট এটা আসলে এটাকে কয় দ্বারা গুণ করবো, 4। এটাকে 4 দ্বারা গুণ করলে কিন্তু আসলে পুরোটার ক্ষেত্রফল চলে আসবে। এটা হলো বিষয়। তাহলে এটার ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে, তুমি যদি 0 থেকে 4√2 নিয়ে কাজ করো, তাহলে তাকে গুণ করতে হবে 4 দ্বারা। আর -4√2 থেকে 4√2 পর্যন্ত যদি কাজ করো, তখন গুণ করতে হবে 2 দ্বারা। কিন্তু ভাই আমরা কোনটা করবো? আমরা 0 থেকে 4√2 পর্যন্তই করবো, কেন? ক্যালকুলেশন একটু সহজ, 0 বসানো কিন্তু সহজ। আর এটাকে গুণ করতে হবে 2 দ্বারা, আর ওটাকে গুণ করতে হবে 4 দ্বারা। গুণ যেহেতু করা লাগবে, 2 আর 4 দিয়ে গুণ করা কিন্তু আসলে তেমন বিষয় না। এই জন্য নরমালি আমরা এই ম্যাথগুলোর ক্ষেত্রে যে কাজটা করে থাকি তা হচ্ছে 0 থেকে এখানে যেমন কি 4√2 পর্যন্ত ইন্টিগ্রেশন করব, করার পরে যে ক্ষেত্রফলটা পাবো তাকে জাস্ট কয় দ্বারা গুণ করব, 4 দ্বারা। তাহলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। ওকে, তাহলে আমাদের এবারের কাজ হচ্ছে a থেকে b পর্যন্ত f(x) কে ইন্টিগ্রেশন করা। কিন্তু ভাইয়া a থেকে b পর্যন্ত বলতে এবার আমি কত থেকে কত পর্যন্ত করব, তাই না? 0 থেকে 4√2 পর্যন্ত। এখন কথা হচ্ছে ভাই আগের বার লিখতেন আবদ্ধ অংশের ক্ষেত্রফল, এখন কি লিখবো? ভাই এই কাজটা করার জন্য তোমরা চাইলে একটা নাম দিতে পারো, ভাই এটা নাম দিতে পারো a, এটা নাম দিতে পারো b। তাহলে কি লিখবা জানো? a ও b অংশের ক্ষেত্রফল। তাহলে এভাবে লিখতে পারো যে এখন
এ সরি ও এ বি অংশের ক্ষেত্রফল, ও এ বি অংশের ক্ষেত্রফল। তাহলে তুমি যে কাজটা করবা এফ অফ এক্স, আর এফ অফ এক্স মানেই কত ওয়াই। ভাই এইটা বের করার জন্য তুমি এখানে আরেকটা লাইন করে নাও, কারণ আমরা দেখো এখানে ওয়াই স্কয়ার সমান কিন্তু পাচ্ছি 4√2 তারপর স্কয়ার সমান কিন্তু মাইনাস এক্স স্কয়ার। এটার পরে একটা লাইন করো, বা ওয়াই সমান কত পাবা, রুটের ভিতরে 4√2 তারপর স্কয়ার মাইনাস কত এক্স স্কয়ার। তাহলে এফ অফ এক্স টাই কত বলো তো ওয়াই, এফ অফ এক্স টা কত ওয়াই, এই বুঝতে পারছো, এফ অফ এক্স টা কত ওয়াই, আর সেই ওয়াই পরিবর্তে তুমি লিখতে পারবা 4√2 তারপর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। গত ক্লাসে তোমাদের একটা ম্যাথ বাড়ির কাজ দিয়েছিলাম, 16 এ নাম্বার ম্যাথটা মনে আছে তোমাদের? মনে আছে না? তো 16 এ নাম্বার ম্যাথটা বলেছিলাম ওটা শিওর আসবে, বাট ওই ম্যাথটা সরাসরি ফর্মুলা দিয়ে করা যাবে না। তার পিছনে কারণ হচ্ছে ফর্মুলা দিয়ে করলে একটু ছোট হয়, আর প্রমাণটা আমরা বি নাম্বার চ্যাপ্টারে করছিলাম, ওই প্রমাণটা করতে হবে, তারপর লিমিটটা বসাইতে হবে। বাট এই ম্যাথটা 16 এ নাম্বার ম্যাথটা কিন্তু সেম। এটাও দেখো এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। কোশ্চেন হচ্ছে এবারও কি আমাদের প্রমাণ করে করতে হবে? এই ম্যাথটা যখন ই নাম্বার চ্যাপ্টারে আসবে তখন তোমার প্রমাণ করার প্রয়োজন নাই, তখন তুমি ফর্মুলা দিয়েই করতে পারবা। আর যখন ডি নাম্বার চ্যাপ্টারে আসবে তখন কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে। ভাইয়া এটারই হচ্ছে 15 এর নাম্বারটা, ওইটা হচ্ছে প্রমাণ করে করতে হবে, ওইটা হচ্ছে একদম প্রমাণ করেই করতে হবে। আচ্ছা, তাহলে দেখো এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, লক্ষ্য করো এই জায়গাতে আমি যদি এখন ইন্টিগ্রেশন করি, আশা করছি এমন কাউকে পাবো না এই রুটের ভিতরে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ারের ফর্মুলা ভুলে গেছো। a square by 2 sin inverse x by a plus x রুটের ভিতরে a square minus x square divided by 2। তাহলে a square by 2, a square by 2 মানে এটার উপর স্কয়ার, ভাই এটার উপর স্কয়ার ডিভাইড বাই 2, ভাই এটার উপর স্কয়ার করলে কিন্তু 32 বাই 2 sin inverse x by a, x বলতে x আর a বলতে কত 4√2 প্লাস তারপর কত x রুটের ভিতরে a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই এটার উপর স্কয়ার মাইনাস এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার মানে কত 32 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই কত 2। কত থেকে কত পর্যন্ত? 0 থেকে 4√2। তাই তুমি যদি এবার লিমিট বসাও দেখবা যে এই 0 বসালে দুটোই 0 হয়ে যায়, আর 4√2 বসালে এই 4√2 উপর স্কয়ার মানে এটা 0 হয়ে যায়, শুধুমাত্র এখানে থাকে। আর এখানে কত আসতেছে 16, আর 4√2 নিচে 4√2, তার মানে কি sin ইনভার্স 1। sin কত ডিগ্রি মান 1 পাই বাই 2, তার মানে কত 8 পাই। ভাই 8 পাই আসছে আমাদের কিন্তু ওই ডার্ক করা অংশের ক্ষেত্রফল, বাট সমগ্র বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে এতটুকু কি যথেষ্ট? তাহলে তোমাকে কি করতে হবে? 4 দ্বারা গুণ করতে হবে। কি বুঝতে পারছো? 4 দ্বারা গুণ করলে কিন্তু তার মানে এটার অ্যানসার হবে আসলে কি 32 পাই। এর অ্যানসার হবে 32 পাই। আচ্ছা, এবার যে ম্যাথটা করবো যারা যাচ্ছ তোমরা একটু বাসায় দেখে নিও, কারণ এই ম্যাথটা সব থেকে গুরুত্বপূর্ণ। 2 এর f ম্যাথটা হ্যাঁ হ্যাঁ এর প্রথম চতুর্ভাগে বলছে, লক্ষ্য করি না। প্রথম চতুর্ভাগে আবদ্ধ অংশের ক্ষেত্রফল, তাহলে অ্যান্সার কিন্তু 8 পাই হবে, বুঝছো? মানে আমাদের যদি বলতো পুরো বৃত্তের ক্ষেত্রফল তাহলে সেটা হতো কি 32 পাই। তোমরা যাদের প্রাইভেট নাই তারা যেও না, আমাদের এরপরে যে ম্যাথটা করবে এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাসায় একটু দেখে নিও। 2 এর f নাম্বারটা দেখো।
নম্বর ম্যাথে কি বলছে একটু দেখো। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি 4 স্কয়ার। এত বৃত্ত এবং x ইকুয়াল টু 2 সরলরেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। এত বৃত্ত এবং x ইকুয়াল টু 2 সরলরেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। ওকে, তো এখন তুমি কিভাবে বের করবা? ভাইয়া এই পুরোটা তো 4, তাহলে x ইকুয়াল টু 2 আমি একটু অন্য কালিতে দিই। ধরো এই যেটা হচ্ছে x ইকুয়াল টু 2। তাহলে এখন সবাই একটু বোঝার চেষ্টা করো, এই ভিতরে সুন্দর আসছে তো, পরে বারে এত সুন্দর কিন্তু আঁকাইতে পারতাম না। তাহলে এখন দেখো x ইকুয়াল টু 2 যে সরলরেখা, এই যে এটা কিন্তু ওই যে লাল সরলরেখা আমাদেরকে বলে দিয়েছে এই বৃত্ত আর x ইকুয়াল টু 2 সরলরেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। একটা জিনিস মাথায় রাখো, আর তা হচ্ছে যে আমাদের এই বৃত্ত আর এই লাল সরলরেখা দ্বারা আবদ্ধ অংশ কিন্তু তুমি দুইটা চিন্তা করতে পারো। কি কি বলতো? এই লাল এবং তার এই পাশটা, আবার লাল তার এই পাশটা। বাট লাল তার এই পাশটা কি, এটা কি ক্ষুদ্র আর এটা কি। তাহলে আমাদের এই ম্যাথগুলোতে একদম ম্যাক্সিমাম ম্যাথেই উল্লেখ থাকে ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল বা বৃহত্তম অংশের ক্ষেত্রফল। বাট এই ম্যাথটাতে আমাদের যেহেতু উল্লেখ নাই, তখন আমরা কি করব? মাথায় রাখো যে উল্লেখ না থাকলে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্ষুদ্রতমই করতে পারে। প্রশ্ন হচ্ছে যদি বৃহত্তম করতে বলে তখন আমরা কি করব, ক্ষুদ্রতম করতে বলে কি করব? একটু দেখো তুমি কনফার্ম যে এখান থেকে এতটুকু কিন্তু কত 2 আর এখান থেকে এতটুকু কত 4, ঠিক আছে? আমাদের যদি ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল বের করতে বলে, ভাই একটু মনোযোগ দাও, তাহলে আমরা এই পুরো বৃত্তটাকে যদি এই 2 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেশন করি, তাহলে বলো তো ভাই এই যে লাল অংশটা পাওয়া যাবে না? এই বুঝতেছো, আমরা বৃত্তকে ইন্টিগ্রেশন করলে তো সমগ্রটা আসার কথা। মানে আমরা যদি 2 থেকে 4 পর্যন্ত করি তাহলে কি লালটা আসবে কিনা? মানে 2 থেকে 4 পর্যন্ত করলে আমাদের কিন্তু লালটা চলে আসবে। বাট বিষয় হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত করলে আমাদের লালটা চলে আসবে, বাট তাকে জাস্ট কত দিয়ে গুণ করবো? কয় দ্বারা? এবার কি 4 দ্বারা না 2 দ্বারা? 2 দ্বারা গুণ করলে কিন্তু আমাদের এটা সহজ লাগবে, কারণ আমাদের কি ক্ষুদ্রতম অংশ কিন্তু এই পাঁচটা। কারণ আমরা এখান থেকে এতটুকু পাচ্ছি, আমার কথাটা অনেকেই বোঝো না। আমি আরেকবার বলি, আমাদের এই বৃত্তকে ইন্টিগ্রেশন করলে তো সমগ্রটা আসবে, বাট আমাদের সমগ্র বৃত্তটা দরকার নাই। দরকার কি বলতো? আমাদের দরকার কি এই যে এখান থেকে এইটুকু মানে ক্ষুদ্রতম অংশটা, আর ক্ষুদ্রতম অংশটা ইন্টিগ্রেশন করতে গেলে কত থেকে কত পর্যন্ত করতে হবে? 2 থেকে 4 পর্যন্ত। তাহলে এবার এই তুমি ওইভাবে নাম দিতে পারো, নাম দিয়ে বলতে পারো, হ্যাঁ। তো এবার a থেকে b f of x টা আসলে কত থেকে কত পর্যন্ত বলো তো? 2 থেকে 4 পর্যন্ত। আর f of x মানেই কত? y। তাহলে y স্কয়ার সমান 4 স্কয়ার মাইনাস x স্কয়ার, বা y সমান রুটের ভিতরে 4 স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে f of x মানে y, তাহলে এখানে দেখো 4 স্কয়ার মাইনাস কত? x স্কয়ার। ভাই এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি কোন অংশটা পাবো বলো তো? লালের উপরে অংশটা। বাট আমাদের লালের উপরে অংশটা লাগবে নাকি নিচেটা সহ লাগবে? তাহলে কয় দ্বারা গুণ করব? তাহলে আমাদের বইয়ে যে আনসারটা আছে সেটা হচ্ছে যে ওই 2 দ্বারা গুণ করা। প্রশ্ন হচ্ছে যদি তোমাকে বৃহত্তমটা চাই তখন কি করবে? আমি একটু বলি ভাইয়া, বৃহত্তমটা যদি চাইতো তখন তোমাকে যেভাবে বের করতে হতো, তোমাকে যে কাজটা করতে হতো এই 0 থেকে -4 এর ইন্টিগ্রেশন করতে, মানে -4 থেকে 0 পর্যন্ত ইন্টিগ্রেশন করে এটা তার সাথে যোগ করতে হবে কি 0 থেকে 2, অথবা তুমি 0 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেশন করে যা পাবা এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কি আলাদা নাকি একই?
তারপর কত থেকে কত পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত। অথবা আরেকটা নিয়ম আছে, আরেকটা নিয়মকে একটু বলি, মনোযোগ দাও। তুমি এই 0 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেশন করলা, তাহলে কি সমগ্রটা পাইছো? মানে এইটুকু পাইছো। তাকে 4 দ্বারা গুণ করলে কি সমগ্র বৃত্তের ক্ষেত্রফল, ধরো সমগ্র 0 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেট করে ক্ষেত্রফল আসছে 10, তাহলে সমগ্র বৃত্তের ক্ষেত্রফল কি? সমগ্র বৃত্তের ক্ষেত্রফল আসবে 40। আবার এই 2 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেট করে পাইছো হচ্ছে ধরো 2, তাহলে এই পুরা ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল কত? 4। তাহলে কত থেকে 40 থেকে 4 বাদ দিয়ে দিলেই কিন্তু অর্থাৎ 36টা হচ্ছে আমাদের এই কাজটা। তাই বুঝি বিষয়টা হচ্ছে, তুমি কি সমগ্র বৃত্তের ক্ষেত্রফল একটু আগে বের করা শিখছো না? সেখানে বাদ দিতে হবে কত থেকে কতটুকু, এই ক্ষুদ্রতম অংশটার ক্ষেত্রফল। সমগ্রটা থেকে ক্ষুদ্রতমটা বাদ দিলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। অথবা আরেকটা ওয়ে কি বললাম, এই -4 থেকে 0 পর্যন্ত এটা ইন্টিগ্রেট করবা, তার সাথে 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেট করলে কি যোগ করলাম, এই দুটোর ক্ষেত্রফল যা আসবে তাকে জাস্ট 6 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ করলেই হয়ে যায়। আজকের পর কালকে কিন্তু ক্লাস নিব, কালকে কখন ক্লাস নিব জানি না, শুক্রবার ক্লাস হয়, এটা চ্যাপ্টারটা শেষ করে দিব, ইউনিটে কমপ্লিট করে দিব। হ্যাঁ, কালকে সম্ভবত সকালে নিব, সকাল 7টা হতে পারে। ঠিক আছে, অনলাইনে নিব,